পাচ্ছি না। বনফুলের একটা অনুগল্প বলি, নিশ্চয়ই সকলে আপনার পড়েছেন। যারা পড়েনি বা শোনেনি তাদের জন্যই বলি। আমি এক্সাক্ট ভাষাটা বলতে পারবো না, যে একটা নিম গাছ, অনেকেই জানে, একটা নিম গাছ, তো একজন পথিক এসে তার তলায় বসছে, একটু পরিষ্কার করছে, নিম গাছের ছায়া উপভোগ করছে। তারপরে একটা সময় সে চলে যাচ্ছে, কয়েকদিন থেকেই সে চলে যাচ্ছে। তো যখন সে চলে যাচ্ছে তখন নিম গাছের মনে হচ্ছে যে শিকড় উপড়ে আমি ওই লোকটার সঙ্গে চলে যাই। আর এইটুকুই গল্প। শেষ লাইনটা হচ্ছে, পাশের বাড়ির বউটিরও সেই একই দশা। এটা একটা কবিতার থেকে কম কিসে? এটা গল্প, এটার মধ্যে কিন্তু একটা ছোট্ট কাহিনী, মধ্যে একটা বড় কাহিনী হয়তো লুকিয়ে আছে। ফলে ওই, এবং এটার মধ্যেও কিন্তু ওই, যদি কোডে বলা হয়, বলি আমরা, কোড দেওয়া আছে। আচ্ছা, তার আগে আমি জিজ্ঞাসা করি, সবাই কি গল্পটার মানেটা বুঝতে পেরেছো? বুঝতে পারছি না আমি যে তোমরা বুঝতে পেরেছো কিনা। না বুঝতে পারলে বলো, তাহলে খুব বেরসিকের মতো ভেঙে ভেঙে বলতে হবে আমাকে। আচ্ছা, বেরসিকের মতো ভেঙে ভেঙেই বলি। নিম গাছটার যে যত্ন ওই লোকটি করেছিল, সেই কারণে নিম গাছের, মানে লেখক যা বলছেন সেই অনুযায়ী, নিম গাছের প্রেম হয়ে যাচ্ছে। তাই যখন পথিক চলে যাচ্ছে, নিম গাছের ইচ্ছে হচ্ছে তার সঙ্গে চলে যায়। এবার যখন বলছেন যে পাশের বাড়ির বউটিরও একই দশা, মানেটা কি? মানে পাশের বাড়ির বউটিরও ওই পথিকের সঙ্গে চলে যেতে ইচ্ছে করছে। এবার বোঝা গেল গল্পটা? তো এত কথা না বলে ভেঙে বললে তো কোনো রস হলো না, কিন্তু এই ছোট্ট করে বলার মধ্যে একটা রস বেরিয়ে এলো। তো এই যে খুলে না বলে, যেটা আমি বাকি যারা বলেছেন সকলের পয়েন্টগুলো জড়ো করেই বলছি, সবসময় খুলে না বলে অল্প কথায় সাঁটে বলে ফেলা কবিতার একটা ধর্ম, যেটা গল্প উপন্যাসেও সময় সময় কিন্তু হয়। কোনো গল্প বা উপন্যাস আমরা পাবো না যেখানে কখনো না কখনো ইমেজ ব্যবহার করা হয়নি বা গোপন কথা কভার করে বলা হয়নি। এইটা যেমন সত্য, তেমনি আমি এক্ষুনি বললাম যে অনেক সময় কবিতায় কিন্তু সরাসরি বলাও আছে, সরাসরি বলা হচ্ছে না কখনো কবিতায়, এটা আমরা বলতে পারবো না। খুব চেনা কবিতা বলে আমি সুবোধের একটা কবিতার কথা বলছি, রূপমকে একটা চাকরি দাও। ওটার মধ্যে কোনো কোড নেই, কোনো ইমেজ নেই, সরাসরি বলা হচ্ছে। তবে হ্যাঁ, এই ধরনের কবিতাকে বলা হয় না কবিতা বা প্রতিকবিতা। নিকানার পাড়া নাম শুনেছ হয়তো তোমরা, তিনি এই অ্যান্টি পোয়েট্রি বা নো পোয়েট্রি শুরু করেছিলেন। না না, ঠিক আছে, আমি নিয়ে নিতে পারবো। এই কি, দুটো চা কেন? না না, আমি খুশি হয়ে খেয়ে নেবো। না না, এইটুকু কাপের চায় আমার কিছু হয় না, শুধু আচ্ছা, যেটা বলছিলাম যে কখনো তার মানে কবিতায় সরাসরি কথা বলা হয়, সরাসরি কথা বলা হয়। তা সত্ত্বেও আমি বলবো কবিতার ভাষা
বাকি গল্প উপন্যাসের ভাষা থেকে, গল্প উপন্যাস নাটকের ভাষা থেকে আলাদা, এবং গুণগতভাবে কবিতা বাকি সমস্ত শিল্প থেকে সত্যি সত্যি একটু আলাদা। সাহিত্যের মধ্যে কথা বলছি এবং অন্য শিল্পের কথা বলছি। এবারে আমি কেন আমার মনে হয়েছে, কেন আমি বিশ্বাস করি যে কবিতা গুণগতভাবে ইউনিক, সেটা একটু বলার চেষ্টা করব। আচ্ছা, আমি বলতে বলতে যদি কারো মনে কোনো প্রশ্ন হয় কিংবা বুঝতে পারলাম না, আরেকবার বলুন, সেটা হলে খুব ভালো হয়, কারণ তাহলে আমার বোঝাতে বলতে আরো সুবিধা হবে। আমি আমার মতো করে যা ভেবেছি আমি কিন্তু সেটাই বলছি। সাহিত্য বা শিল্প আসলে কি? সাহিত্য বা শিল্প আসলে আমাদের চারপাশের মানুষের জীবনে নানা ঘটনার, নানা অভিজ্ঞতা এক ধরনের প্রতিফলন। প্রতিফলন কথাটা আবার ঠিক নয়, প্রতিস্থাপন। যখন এমনকি রিয়েলিজম নিয়েও কথা বলা হয়, রিয়েলিজমের কথা নিশ্চয়ই, এখানে কি ইউজির ছেলেমেয়েরা আছে কেউ? এখন তো ইউজি পড়ানোই হয় না এখনো। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। রিয়েলিজম নিশ্চয়ই সকলের রিয়েলিজম ব্যাপারটা জানা আছে। রিয়েলিজম কি দাবি করে, মানে বাস্তবতাবাদ বা বাস্তববাদ কি দাবি করে, যে বাস্তবে যা হচ্ছে আমি সেটাকেই দেখাচ্ছি, এটাই তো। কিন্তু রিয়েলিজমে কি সত্যি সত্যি পুরোপুরি বাস্তবে যা হচ্ছে তাকে দেখাতে পারে? পারে না। কেন পারে না? আমি এটা প্রসঙ্গে বলতে গিয়ে এই বিভাজনগুলোর মধ্যে ঢুকবো। যা কিছু আমাদের চারপাশে ঘটছে, কখনো আমার অভিজ্ঞতা, কখনো অন্যের অভিজ্ঞতা, আমরা তো কিভাবে জানি? এক হচ্ছে আমার জীবনে ঘটলো, জানলাম, আমার বন্ধুর জীবনে ঘটলো, আমার আত্মীয় জীবনে ঘটলো, তাদের কাছে শুনলাম, অথবা খবরের কাগজে পড়লাম, টিভিতে দেখলাম, ভিডিও ক্লিপে দেখলাম। খবর এইভাবে আমাদের কাছে পৌঁছয়, তাই তো? খবর অ্যাকচুয়ালি আমাদের কাছে কি? খবর এটাই যে মানুষের জীবনে একটা জিনিস সোজা বুঝে নেওয়া ভালো, শিল্প সাহিত্য সব ক্ষেত্রে মূল যে বিষয়টি আমাদের কাছে পৌঁছয় সেটা হচ্ছে আমাদের ক্রাইসিস। কোনো ক্রাইসিস নেই এরকম ঘটনা কিন্তু আমাদের শিল্প সাহিত্যে জরুরি নয়। আমি বাড়ি থেকে বেরোলাম, বাসে করে কোথাও গেলাম, কাজ করলাম, বাড়ি চলে এলাম, এটা নিয়ে কোনো গল্প হবে? হবে না। হ্যাঁ, আমি বাস থেকে পড়ে গেলাম, একটা গল্প হলো। বা আমি যেখানে গেলাম তাহলে আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল, গল্প হলো। বা পাশের লোকটার সঙ্গে আমার খুব ঝগড়া হলো, তখন একটা গল্পের সুযোগ হলো। তার মানে ক্রাইসিস, কোনো না কোনো সংকট, কোনো না কোনো সমস্যা, যেটা মানুষকে তার মুখোমুখি হতে হচ্ছে। সেটা একজন মানুষের সঙ্গে হতে পারে, একাধিক মানুষের সঙ্গে হতে পারে, বা কোনো ঘটনার সঙ্গে হতে পারে। বাস থেকে পড়ে যাওয়াটা একটা ঘটনা, আর লোকটার সঙ্গে ঝগড়া হলো সেটা মানুষের সঙ্গে মানুষের। আমি খুব মোটা দাগে বড় মানে কাঁচাভাবে বলছি, জটিল সূক্ষ্মতায় যাচ্ছি না। তার মানে কোনো না কোনো ক্ষেত্রে মানুষ যখনই কোনো সংকটের মুখোমুখি হয় তখন সেটা আমাদের সাহিত্য বা শিল্পের বিষয় হয়ে ওঠে। আচ্ছা, এই সংকট বাস থেকে পড়ে যাওয়া বা ঝগড়া ছাড়াও হতে পারে। একজনকে ভালো লাগে, ওর প্রেমে পড়ছি কি পড়ছি না, এটাও আমাদের কাছে সংকট, ঠিক তো? আচ্ছা,
মনে হচ্ছে আমার প্রেমে পড়েছে, আমি কি তাকাবো বা তাকাবো না, সেটাও সংকট। মানে এরকম ছোট ছোট সংকটের মধ্যেও আমরা ঢুকি। তো এরকম ছোট ছোট বা বড় বড়, যেমন এখন এই যে যুদ্ধটা বেঁধে গেছে, এটা একটা বড় সংকট। আমার ঘাড়ে পড়েনি, কিন্তু আমাকে ভাবাচ্ছে, ভাবাবে আরো বেশি, যেমন পেট্রোল পাওয়া যাবে না, কিন্তু সেটা সরাসরি। কিন্তু তাছাড়াও আমাদের যে এত অকারণ এতজন মানুষ মারা যাচ্ছে, যে যে পক্ষেরই হোক না কেন, এটা একটা সংকট আমাদের। এরকম বড় সংকট থেকে, মানে রাষ্ট্র বিপ্লবের মতো বড় সংকট থেকে ব্যক্তিগত প্রেম কিংবা মায়ের সঙ্গে ঝগড়া, এটাও আমাদের কাছে সংকট। লেখক কবিরা এই সংকটগুলোকেই নানাভাবে দেখান, অ্যাড্রেস করেন, শিল্পীরাও করেন। তো আমি যেটা বলছিলাম রিয়েলিজমের প্রসঙ্গে, ফটোগ্রাফিকে এক সময় বলা হতো যে অ্যাকিউরেট হুবহুপনা বাস্তবে। এখন তো ফটোগ্রাফিরও নানা রকম নতুন ধরন শুরু হচ্ছে। আমি বলছি সেগুলোও না, আমি ধরছি একটা প্লেন ফটোগ্রাফি, একজন ও বসে আছে, আমি একটা ছবি তুললাম, এই ছবিটা আমি কি তাকে বাস্তবে প্রতিস্থাপন বলবো? কেন বলবো না? না না, বাস্তব মানে ক্রাইসিস সবসময় নয়, ক্রাইসিস থেকে আমরা গল্পে উপন্যাসে কবিতায় যাবো। কিন্তু আমি বলছি বাস্তব, ও বসে আছে, আমি ছবি তুললাম, আমি দেখালাম ছবিটা, এই যে দেখো, কোথায় পার্থক্য? এটাকে আমি, ছবিটাকে আমি কেন বাস্তব বলছি না? কারণ ও 3 ডাইমেনশনাল, ছবিটা নয়। আমি ছবিটা যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারি, ওকে এরকম তুলে ধরে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না। তার মানে প্রথমেই এটা মেনে নিতে হবে যে সাহিত্য বা শিল্প কখনো পুরোপুরি বাস্তবে প্রতিস্থাপন করে না, প্রতিফলন করে না, প্রতিস্থাপন করে না। সেটা তার কাজই নয়, সেটা তার কাজই নয়, তাই না? এবার যেটা আমি বলছিলাম, যে কোনো ঘটনা যা আমাদের চিন্তিত করে, কোনো বিষয় যা আমাদের সংকটের সামনে ফেলে, বড় একদম বিশাল বড় সংকট থেকে একেবারে ব্যক্তিগত সংকট, প্রিয় বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে গেল, বা অমুক স্যার আমাকে শুধু শুধু ভুল বুঝলেন, এইরকম সব যে ছোট থেকে বড় সংকট, সেই সংকটগুলো শিল্পে সাহিত্যে আসে। তার মধ্যে বাস্তবের একটা বড় পোর্শন থাকে, কারণ ঘটনাগুলো আছে তার মধ্যে। আর কি থাকে? আর থাকে এমন কিছু অ্যাবস্ট্রাকশন, বিমূর্ততা। আচ্ছা, বিমূর্ততা বলতে তোমরা বোঝো, তোমাদের ধারণা পরিষ্কার? বিমূর্ততা কি? আমি মানে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছি, বিমূর্ততা ব্যাপারটা কি? কেউ বলতে পারবে আমাকে? নিজের ভাষায়, মানে বইয়ের ভাষায় না, এমনি। বিমূর্ততা বলতে কি বোঝো? বিমূর্ততা বলে বেশি বোঝো না অ্যাবস্ট্রাকশন বলে বেশি বোঝো? কোনটা বাংলা বেশি বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না? গবেষকদের কেউ? হ্যাঁ, এইটাই বলতে চাইছেন। এইটা বিমূর্ত নয়, এইটা বিমূর্ত নয়, কিন্তু আমাদের যে কোনো অনুভূতি বিমূর্ত, কারণ তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। অথচ মানুষের বাঁচা
এই কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট এই দুটোকে মিলিয়েই থাকা। শুধু কংক্রিট নিয়ে আমরা কখনো বাঁচতে পারবো না, শুধু অ্যাবস্ট্রাকশন নিয়েও আমরা বাঁচতে পারি না। তাহলে বাস্তবে যা যা ঘটছে বা ঘটতে পারে বলে এগুলোকে আমি যদি খানিকটা কংক্রিট বলি, তাহলে শিল্পে যখন আমি তাকে নিয়ে আসবো তখন কংক্রিটকে ততটা আনতে পারবো না, অ্যাবস্ট্রাক্টেই তাকে আমায় নিয়ে আসতে হবে। অর্থাৎ একজনকে আমি চড় মারলাম, ফিজিক্যাল একদম হলো, কিন্তু আমি যখন লিখছি যে আমি ওকে চড় মারলাম, সেখানে কিন্তু ওই কংক্রিটের অ্যাবস্ট্রাকশনটা চলে এসেছে, তাই তো? তার মানে একটা জিনিস তো বুঝতে পারছি আমরা, শিল্পের ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন একটা জরুরি বিষয়, বিমূর্ততা একটা জরুরি বিষয়। এইবার দেখি, খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে আমি যখন ভাবতে শুরু করেছিলাম, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। খুবই ইন্টারেস্টিং ম্যাডাম, যখন ম্যাডাম আপনি বসে বলুন না। বিমূর্তটা বিমূর্ত জিনিস, যখন মনে হয় তখন বসে বসে। এই যে বিমূর্তটা নিয়ে কিন্তু এই বাস্তবেই সবচেয়ে বেশি টানাপোড়েন, যেমন বিশ্বাস, ঠিক ব্লাইন্ডনেস, এটা মানে ব্লাইন্ড ফেথ, ঠিক ঠিক। একটা অন্ধ এই যে বিশ্বাস শব্দটাকে যখন মানে আমরা রূপ দিতে যাচ্ছি, তখন মানে এটা কি সত্যি সত্যি কোনো এক রূপ আছে কি নেই আমরা জানি না, কিন্তু তারপরেও এটা রূপ তো দেওয়াই যাবে না, রূপ আর দেবে কি করে? হ্যাঁ, কিন্তু এটা নিয়ে টানাপোড়েনটা কিন্তু তৈরি হয়। যে এই যে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে বিশ্বাস করো না কেন, হোয়াট ইজ বিশ্বাস? এখানে কি বিশ্বাস? বিশ্বাসের কোনো রূপ কি আছে এখানে? কিন্তু এই যে কথার মধ্যে যে তার যে ফরমেশন, এটার মধ্যে মানে বিরাট টানাপোড়েন, প্রেম, বিশ্বাস, যাবতীয় কিছু মানে মূর্ত কিছু নিয়েই মানে এত টানাপোড়েন নেই যতগুলো বিমূর্ততা নিয়ে আছে। হ্যাঁ, মানুষের এটা রোগ একরকম, যে মানুষ বিমূর্ততা নিয়েই বেশি হবে, কারণ যাই আমরা করি না কেন দেখবে মনের মধ্যে আমরা কিছু না কিছু ভাবছি। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আমি না বললে আপনি আর ইন্টারাপ্ট করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বিমূর্ততা, অ্যাবস্ট্রাকশন শিল্প সাহিত্যের ক্ষেত্রে একটা বড় বিষয়। এইখানে বাস্তবের সঙ্গে শিল্পের পার্থক্য হয়ে যাচ্ছে বলে আমি বুঝেছি। এবং এটা নিয়ে ভাবতে ভাবতে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সব থেকে বিমূর্ত কি হতে পারে। আমার মনে হয়েছে যেটা নিয়ে ঠিক তেমন ভাবে শিল্প হয়নি, মানে যাকে আমরা শিল্প আর্ট হিসেবে বলি সেটা হয়নি, অন্যরকম শিল্প হয়েছে, পণ্য শিল্প হয়েছে, সেটা হচ্ছে গন্ধ। গন্ধের মতো অ্যাবস্ট্রাক্ট আমি আর কিছুকে পাইনি। গন্ধ শিল্প নয়, গল্প নিয়ে বলছি, পণ্য শিল্প হচ্ছে, কিন্তু গন্ধকে কেউ আর্ট ফর্মে ফেলতে পারেনি। কিন্তু গন্ধ কেন আমি কি বলছি, কারণ গন্ধ কিন্তু আমাদের উত্তেজিত করে। আমাদের কখনো ভালো লাগে কোনো গন্ধ খুব খারাপ। আমার একটা মজার কথা বলি, আমার ছেলে ছোট, তখন তাকে আমার মামিমা ফুল শুকিয়ে বলেছিলেন, কি সুগন্ধ। তো তারপরে সে একটা খাল পাড় দিয়ে আসছিল, আর তখন ও বলছে, মিমি কি সুগন্ধ। মানে খালের যে গন্ধ সেটাকেও, ও তো সুগন্ধ আর দুর্গন্ধ পার্থক্য জানে না। তো কখনো দুর্গন্ধ আমাদের বোধ হয়, কখনো সুগন্ধ মনে হয়, কখনো অদ্ভুত গন্ধ হয়। এই অদ্ভুত গন্ধের কথা খুব জীবনানন্দ বলছে। জীবনানন্দের অনেক এমন বর্ণনা থাকে যে গন্ধটাকে পরিষ্কার করে বলা যাবে না, ওই ভেঙে ভেঙেই বলতে হবে, নাম দেওয়া যাবে না। তো আমার বিবেচনা মতে গন্ধ হচ্ছে সেই অ্যাবস্ট্রাকশন যেটা আমাদের পাওয়ার মধ্যে, আমরা যেটুকু ধরে উঠতে পারি তার মধ্যে চূড়ান্ত। কেন না, গন্ধ আমরা পাই এবং গন্ধ আবার তারপরে উবে যায়, সে থাকে না। যেটুকু গন্ধ পেলাম সেটুকু গন্ধ পেলাম, তারপর সে আর নেই।
এর পরের ধাপে আমার মনে হয়েছে সঙ্গীত। এবার আমি শিল্পে ঢুকছি। সঙ্গীত হচ্ছে শিল্পগুলোর মধ্যে সব থেকে বেশি বিমূর্ত। সঙ্গীত বলতে আমি সঙ্গীত গানের বাণীটা বলছি না, মিউজিকটাকে বলছি। যদি গানের বাণীটা বাদ দেওয়া যায়, তাহলে যে মিউজিকটা আমরা পাচ্ছি, সেই মিউজিকও আমাদের মনের উপর নানা রকম প্রভাব ফেলে। আনন্দের বাজনা শুনলে আমাদের মন ভালো হয়। আমি জানি না বেহাগ রাগ কাকে বলে, কিন্তু তার বাজনা শুনলে হয়তো আমার মনটা একটু ভারী হয়ে যাবে বা উদাস হয়ে যাবে। আবার যুদ্ধের বাজনা বাজলে এক ধরনের অন্যরকম স্পিরিট তৈরি হবে। কোনো কোনো বাজনায় নেচে উঠতে ইচ্ছে করে। এই প্রসঙ্গে আমার একটা ব্যক্তিগত গল্প বলি। এই গান বাজনা নিয়ে মিনি বাসে একটা সময় গান বাজতো, এখন আর বাজে না, এখন অটো তার দায়িত্ব নিয়ে নিয়েছে। তো মিনি বাসে গান বাজতো, তো সেটা নিয়ে একদিন কথা হচ্ছে। শঙ্খবাবু আমার মাস্টারমশাই ছিলেন, আর কবি হিসেবেও আমার গুরু ছিলেন। তো উনি বলছেন যে হ্যাঁ এরকম গান। আমি বললাম হ্যাঁ, খুব বিরক্তি লাগে, অনেকেই বলছে। উনি বললেন তাই, আমার তো গান শুনে নেচে উঠতে ইচ্ছে করে। তা উনি বললেন, এটা আমরা খুবই মজা পেলাম, কারণ আমরা জানি যে উনি আসলে কোনোদিন নাচবেন না। আমরা নেচে উঠতে পারি, উনি নাচবেন না। তো হ্যাঁ, কোনো কোনো গান শুনে নেচে উঠতে ইচ্ছে করে। মিউজিক আমাদের ওপর এই প্রভাব বিস্তার করে। কিন্তু মিউজিকের আমি বাণীটা যদি বাদ দিই, সেই মিউজিক তো কোনো সত্যি কোনো মানে আমাদের কাছে বোঝাতে পারে না। কোনো মানে কমপ্লিটভাবে আমরা বলতে পারবো না যে এই মিউজিকটার মানেই এই নেই আমাদের কাছে। অথচ তার প্রভাব আছে। এবং মিউজিক ওই গন্ধের মতোই, যখন শুনছি তারপরে সে চলে যাচ্ছে, আবার যখন শুনছি নতুন, কিন্তু চলে যাচ্ছে। অথচ আমাদের মনে তার একটা বড় প্রভাব আছে, এবং সে কংক্রিট নয়। তাহলে শিল্প এখনো হয়ে ওঠেনি, কখনো হতে পারে, এরকম একটা বিষয় পেলাম। গন্ধ সব থেকে বেশি বিমূর্ততা যার মধ্যে রয়েছে। শিল্পের মধ্যে পাচ্ছি ধ্বনি, সঙ্গীতের ধ্বনি, সঙ্গীতের বাণীটা না, সঙ্গীতের ধ্বনি। তারপরে আমার মনে হয়েছে, আচ্ছা আমি কি বোর করছি? না, ঠিক আছে, না একটু জেনে নেওয়া হলো। তারপরে আমার মনে হচ্ছে নাচ, নৃত্য। আমার পরিচিত একজন নৃত্যশিল্পী একটা চমৎকার কথা বলেছিলেন, সেটা আমি না বলে পারছি না। তিনি বলেছিলেন যে নাচ হচ্ছে হাওয়ার মধ্যে জ্যামিতি আঁকা। কি অপূর্ব! ঠিকই তো, হাওয়ার মধ্যে জ্যামিতি আঁকা, এক একটা মুদ্রা, এক একটা জ্যামিতি, এবং সেই জ্যামিতিটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আবার অ্যাবস্ট্রাকশনের ধাঁচটা আমি বোঝাতে পারছি। এবার নাচলো, দেখলাম, ভালো লাগলো, কিছু বোধ করলাম, তারপরে আর নেই তো সেটা। এমনকি এই মুদ্রাটাও পর মুহূর্তে আর নেই। অথচ সেটা আমাদের ভাবালো, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করে নিলাম, কোনো স্পষ্ট মানে আমাদের দিল না, কিন্তু আমাদের ভাবনায়, আমাদের অনুভবে কোনো না কোনোভাবে সে প্রভাব ফেলে। যদি আমার নাচ ভালো লাগে, যে নাচ ভালোবাসে না তার ক্ষেত্রে আলাদা। এক্ষেত্রে সবসময় এটা নিতে হবে যে যে সমঝদার তার কাছেই আসবে শিল্প, যে যেটা সমঝদার নয় তার কাছে আসবে না। এবং তাতে দোষেরও কিছু নেই। এমন হতেই পারে যে কারোর নাচ ভালো লাগে না, তোর নাচ ভালো লাগে না, এরকম ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, না ভালো লাগে না, তার অন্য কিছু ভালো লাগে, কিছু না কিছু তো ভালো লাগে। আর কিছু না কিছু যে প্রত্যেকের ভালো লাগে, সোশ্যাল মিডিয়া আসার পর বোঝা গেছে কি না?
কাউকে মানে এমন সব হয়তো সেগুলো হয়তো আমরা সাহিত্যের ছাত্রছাত্রী খুব গুড কোয়ালিটি বলবো না, কিন্তু ভেবে দেখো প্রত্যেকের সে লেখাপড়া জানুক না জানুক, তথাকথিত সংস্কৃতি থাকুক না থাকুক, তথাকথিত সংস্কৃতি মানে মান্য সংস্কৃতি থাকুক না থাকুক, প্রত্যেকে কিন্তু নিজের মতো করে কন্ট্রিবিউট করে যাচ্ছে। তাহলে প্রত্যেকের মনের মধ্যে কোথাও না কোথাও এই শিল্পের বিমূর্ততা আছে। সেটা আমি অ্যাকসেপ্ট করতে না পারি, আমারটাও সে অ্যাকসেপ্ট করে না। আধুনিক কবিতাকে অধিকাংশ লোক বলে ও তো দুর্বোধ্য, এবং সেটা ভেঙে ওঠানো যায়নি। ঠিক আছে, সব রকমই চলবে। যাই হোক, তো নাচ হলো তারপরে বিমূর্ততা হলো ছবি, যেখানে এই গান যা হাওয়ায় ভেসে যাচ্ছে, এই নাচ যা শুনে তৈরি করে চলে যাচ্ছে, তার থেকে একটু বেশি মেটেরিয়ালের মধ্যে আছে। কি না, একটা ক্যানভাস আছে, একটা কাগজ আছে, রং আছে, এবং সেটা থাকছে। কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে অনেক বিমূর্ততা, কেননা ওই 3 ডাইমেনশনাল জিনিসকে সে কাগজের মধ্যে 2 ডাইমেনশনাল করে দিচ্ছে, আবার 3 ডাইমেনশনের ভ্রমও তৈরি করে দিচ্ছে আমাদের মধ্যে। ছবিতেও এটা হয়, ডেপথ অফ ফিল্ড তৈরি করলে, মানে ফটোগ্রাফিতে। আর ছবিতেও এরকম হয় যে দেখতে দেখতে মনে হয় যে এই গাছটার কতটা দূরে একজন আছে, সেটা তৈরি করছে, এই ভ্রম তৈরি করে দিচ্ছে, আমাদের সুন্দর ভ্রম তৈরি করে দিচ্ছে। কিন্তু শেষ অবধি সে 2 ডাইমেনশনালি। তার মধ্যে সে কংক্রিটকে একটু ধরে একটু কাছে রেখে শেষ অবধি বিমূর্তই করে দিচ্ছে। কারণ শেষ অবধি একটা ক্যানভাসের বা একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট যদি নাও ধরি, মানে একটা গাছ, মানুষের মুখ, এগুলোও ধরি, সেগুলো সে তার বাস্তবকে পুরোপুরি আনছে না, তার একটা আভাস তৈরি করছে, একটা প্রতিভাস তৈরি করছে। আভাসের থেকেও বলা ভালো, প্রতিভাস তৈরি করছে। এই যদি শিল্পের জগৎ বলি, তারপরে আমি আসছি সাহিত্যে। ওই অ্যাবস্ট্রাকশন সাহিত্যে আমাদের নেই কোনোভাবে। সাহিত্যের যে আমাদের মোটা দুটো ভাগ আছে, একটা আমরা যেভাবে পড়ে এসেছি সেইভাবেই বলি, যে একটা গদ্য একটা পদ্য। তো একটা সময় সবই পদ্যের ফর্মে ছিল, ভার্স ফর্মে ছিল, আমি ওদিকে যাচ্ছি না। গদ্য এবং পদ্য। গদ্যে আমাদের জনারগুলো কি কি? প্রবন্ধ, গল্প, উপন্যাস, আর নাটকের সংলাপ, আর কবিতা তো কবিতাকে একাই একশো। আচ্ছা, এর মধ্যে দেখো সব থেকে কম অ্যাবস্ট্রাকশন দাবি করে কে? প্রবন্ধ। কারণ প্রবন্ধে, হ্যাঁ, ব্যক্তিগত গদ্য অনেক লেখেন টেখেন ঠিকই, কিন্তু যাকে প্রবন্ধ আমরা বলি, তার কাজ লজিক্যালি বলা। অনুভব এর জায়গাটা বড় কথা নয়, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অবধারণ দিয়ে, অবজার্ভ করে যুক্তিসঙ্গতভাবে যে কথাগুলো বলা হয় তা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধে যত অ্যাবস্ট্রাকশন তত দুধে জল মিশে গেল। অ্যাবস্ট্রাকশন বেশি থাকলে প্রবন্ধ ভালো প্রবন্ধই হবে না, তাই তো? ফলে প্রবন্ধকে এবার আমি সরিয়ে রাখলাম, বাকি থাকছে নাটক, গল্প, উপন্যাস। তিনজনেরই অবশ্যই অ্যাবস্ট্রাকশন আছে, এগুলোর মধ্যে থাকতেই হবে। সে কাহিনী বলছে, বাস্তবকে বলছে কি? হ্যাঁ বলছে, বাস্তবের কোনো একটা জায়গা থেকে শুরু করে কোথাও একটা শেষ করে দিচ্ছে, বাছাই করছে সে। ধরে নি যে বাস্তবে যা ঘটেছে তাই সে বলছে, তাহলেও তাকে কখনো কখনো ওই যে মনের কথাটা বলতে হচ্ছে। বাস্তবে কি আমরা কারোর সঙ্গে কথা বললে বুঝতে পারি তার মনের কথা? কিন্তু লেখক সর্বজ্ঞ কথা, তিনি
বলে দেন যে এ তখন এরম ভাবলো, ও মাথাটা নিচু করে রইলো, ওর মনটা ভারী হয়ে গেল। হ্যাঁ, আমরা খানিকটা টের পাই, সবসময় টের পাই না, সব চরিত্রের ক্ষেত্রে পাই না, নিজের লোকের ক্ষেত্রে পাই, যে লোকটার এক্সপ্রেশন আমার চেনা তার পাই, বা কেউ খুব অবভিয়াস এক্সপ্রেশন দিয়ে ফেললে পাই। যাই হোক, তো গল্প, উপন্যাস, নাটক এই তিনটেরও কাজ হচ্ছে আমাদের অনুভবকে আমাদের অভিজ্ঞতার ফলে এবং যেটা বললাম সংকটকে মোকাবিলা করে যে মানে সংকট আমাদের ওপর যে অভিঘাত তৈরি করলো তার কথা বলা। গল্প, উপন্যাস, নাটক তার কাজ এটা, কবিতারও কাজ তাই। কিন্তু গল্প, উপন্যাস, নাটকের আবার একটা, যেমন ওই শিল্পে এই যে আগের গুলো যে বলছিলাম সেখানে পেন্টিং বা ড্রয়িংয়ের ক্ষেত্রে যেমন একটা কাগজ কিংবা এর ব্রাশ এবং রঙের ব্যাপার ছিল, ঠিক সেরকমভাবে গল্প, উপন্যাস, নাটকের একটা টেকনো আছে, সেটা হচ্ছে কাহিনী, ঘটনা। ফলে গল্প, উপন্যাস এবং নাটক কখনো পুরোপুরি বিমূর্ত হবে না, হতে চাইবেও না। আর তার কাজ তো গল্প বলা, তার কাজ তো কী ঘটনা, কোন ঘটনার ফলে কি হচ্ছে, সেই ঘটনার রিয়াকশনে অমুক চরিত্র কী করছে এটা ভাবা। ফলে এবং এই ঘটনা আমরা কোথা থেকে পাচ্ছি? বাস্তব অভিজ্ঞতা থেকে। ফলে দেখা যাচ্ছে বিমূর্ততা অবশ্যই আছে, কিন্তু যদি বলি আধা বিমূর্ততা আছে, আধা বাস্তবতাও আছে। এখানে আমি আবার নাটককে একটু আলাদা করছি। নাটকের আরেকটা স্তর আছে, একটা হচ্ছে লিখিত, আর একটা স্তর কি অভিনয়। অভিনয়টা আবার কিন্তু ওই নাচের ফর্মের মতো খানিকটা চলে যাচ্ছে, অভিনয়ের মধ্যে দিয়ে, এক্সপ্রেশনের মধ্যে দিয়ে তারা বলছেন। কিন্তু তা সত্ত্বেও আমি যদি সাহিত্য হিসেবে ধরি, গল্প, উপন্যাস, নাটকের বাস্তব খুঁটি হচ্ছে কংক্রিট যেটা, সেটা হচ্ছে ঘটনা। সেই ঘটনা হয় বাস্তবে ঠিক যা হয়েছে সেটাকে বলা, অথবা বাস্তবে এরকম হতে পারে সেটাকে বলা। এই বাস্তবে হতে পারেটা আমরা কিভাবে তৈরি করি, বুঝতে পারি? নানা ঘটনা দেখতে দেখতে আমাদের মাথায় একটা ধারণা হয়ে যায় যে হ্যাঁ এরম এরম হতে পারে। সেই জায়গাতে একটু আগে অমলকান্তির কথা বলছি, মজার কথা বলি। একবার এ সবসময় নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবসময় লিখেওছেন, বলেওছেন যে উনি বলেছেন আমার বাবা কল্পনা শক্তি বেশি নেই, উনি এইভাবে কথা বলতেন, আমার বাবা কল্পনা শক্তি বেশি নেই, আমি যা দেখি আমি সেটাই লিখতে পারি। তো এবং ওর প্রবন্ধে উনি বারবার ওটা লিখছেন, যদি পরের দিকে একটু মত বদলাচ্ছেন। এবার একটা বেশ অনেক বছর আগে, তখন আমার বয়স অল্প, আমি একটা কবিতা উৎসবে কবির মুখোমুখি বলে একটা প্রোগ্রাম, যেখানে পাঠকরা প্রশ্ন করবে, মানে শ্রোতারা প্রশ্ন করবে, কবি উত্তর দেবেন, আমার পাশে উনি বসেছেন। তো একজন ওই অমলকান্তি নিয়ে কথা বলছেন, যে অমলকান্তি সত্যিই ছিল টিল ইত্যাদি। তখন উনি বলছেন হ্যাঁ সত্যি আমার বন্ধু ছিল অমলকান্তি। অমলকান্তি বাড়িতে, যেটা উনি লিখেওছেন অন্য জায়গায়, যে বাড়িতে কখনো রোদ ঢুকতো না, সেই জন্য আমরা যখন বলেছিলাম যে কেউ বলছে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, তখন অমলকান্তি বলেছিল আমি রোদ্দুর হতে চাই। ওর বাড়িতে কখনো রোদ ঢুকতো না, রোদের প্রতি ওর এত ইচ্ছে। তো তখন, এবং ছেলেটির নামও অমলকান্তি, সেটা উনি বললেন যে আমি বাস্তব থেকে সরতে পারি না। তো তখনই আমি কিছু বলিনি। নামার পরে আমি ওকে বলেছিলাম, উনি আমার ভীষণ, আমার বয়স কম তো, তখন ভীষণ রেগে গেছিলেন আমার উপরে। তারপরে আবার হয়ে গেলেন। আমি ওকে বলেছিলাম যে অমলকান্তি না হয়ে আপনার ওই বন্ধুর নাম যদি হেবো বা পচা হতো, তাহলে কি আপনি কবিতাতে ওটা ওই নাম লিখতেন? এই যে বলছি বয়স কম ছিল, ঔদ্ধত্য বেশি ছিল। তখন উনি একটু রেগে তাকালেন, তারপরে বললেন
ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আর কিছু হয়নি। তার মানে আমি বলতে চাইছি, যেখান থেকে আমি বললাম যে যা ঘটছে বা যা ঘটতে পারে, সত্যি সত্যি অমলকান্তির বদলে যদি এমন কোনো নাম হতো যেটা উনি যেটা কবিতার ম্যাচ করবেন, তাহলে কি উনি ওটা দিতেন? না, দিতেন না। এখানে কবিকে চুজ করে নিতে হয়, চুজ করে নিতে হয়, যেমনভাবে ভাষাকে চুজ করে কোন শব্দের পর কোন শব্দ বসাবো চুজ করে নিতে হয়, সেরকমভাবে চরিত্রের নামও চুজ করে নিতে হয়। কোনটা খাপ খাবে সেটা দেখতে হয়। কিসের সঙ্গে খাপ খাবে? না, তিনি যে অনুভবটা পৌঁছে দিতে চাইছেন সেই অনুভবটা যাতে আরো বেশি এফেক্টিভ হয়। এটা এটা শিল্পের সত্য। যাক, তো এই যে আমি বললাম কাহিনী ঘটনার একটা জোর গল্প, উপন্যাস, নাটকে আছে, যেটা কবিতায় সাধারণভাবে নেই। হ্যাঁ, কবিতায় অনেক সময় গল্পের, আমি কবিতা বলতে কিন্তু এখন আধুনিক কবিতা বলছি, মানে ধরো মহাকাব্য, সেও ওদের ফর্মে লেখা হয়েছে, কিন্তু সেটা কাহিনীমূলক, আখ্যানমূলক। পরবর্তীকালে আমাদের যেই তথাকথিত মধ্যযুগের অর্থাৎ প্রাক-আধুনিক যুগে অধিকাংশ এই তো মঙ্গল কাব্য বলো, এই বলো, সবই গীতিকা বলো, সবই কাহিনী আখ্যানমূলক। এমনকি মধুসূদনের মেঘনাদ বধ আখ্যান এবং আরো অন্য আখ্যানগুলো, আমি সেগুলোর কথা বলছি না। আমি বলছি তার পরবর্তীকালে, অর্থাৎ যখন থেকে অ্যাকচুয়ালি বিহারীলাল থেকেই বলা যায়, বা ঈশ্বরগুপ্ত থেকেও খানিকটা বলা যায়। ঈশ্বরগুপ্ত ভালো কবি ছিলেন না, কিন্তু বলা যায়। এই যে কবিতা, এখানেও আমরা দেখবো মাঝে মাঝে কাহিনীর আদল আসছে, কখনো কখনো একটা গল্প যে মাথাচাড়া দিচ্ছে না এমন নয়, কিন্তু মূলত তার কাজ গল্প বলা নয়, কাহিনী বলা নয়, মূলত তার কাজ অনুভবটাকে বলা, ব্যক্তিগত অনুভবটাকে বলা। এখানে আমি আরো দুটো তিনটে তত্ত্বের কথাও একটুখানি বলছি। এক হচ্ছে, মনে করিয়ে দিচ্ছি, ওয়ার্ডসওয়ার্থ এই কথাটা বলেছিলেন যে অ্যারিস্টটল যখন বলছেন যে তার অনুকরণ তত্ত্বে যে বাস্তবের অনুকরণ হচ্ছে শিল্প, তখন তার পাল্টা হিসেবে পরবর্তীকালে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে না, বাস্তবে যা হচ্ছে তাকে অনুকরণ কবি করেন না, বাস্তবে যা হচ্ছে তা কবির মনে যা প্রভাব ফেলছে সেটাকে উনি কবিতায় নিয়ে আসছেন। এটা বড় পার্থক্য, এবং এটা এখনো রিকগনাইজড। এটা এক নম্বর কথা। দ্বিতীয়ত, কবিতার ক্ষেত্রে অনুভবটাই মূল বিষয়, ঘটনাটা নয়। ঘটনা আসতে পারে পরিপ্রেক্ষিত হিসেবে, কোনো কি বলবো, ইন্ধন হিসেবে, কিন্তু বাস্তব ঘটনা আমাদের কাছে বিষয় নেই। বাস্তব ঘটনা কি ধাক্কা দিল, কি অভিঘাত করলো, এটা। এবার এই বাস্তব ঘটনা যা আমাকে, আমার মনে কোনো অনুভব জাগিয়ে তুলল, সে রাগ হতে পারে, ঘেন্না হতে পারে, ভালোবাসা হতে পারে, মিশ্র অনুভূতি হতে পারে, জটিল কিছু হতে পারে, এই অনুভবটাই তার মানে মূলত কবিতার কাজ। ঠিক আছে? এবার আমি যে তত্ত্বের কথা বলবো সেটাও তোমাদের সকলের জানা, সেটা হচ্ছে যে এই অনুভূতি কবি কিভাবে জোগাড় করে কবিতার জন্য। মানে জোগাড় করেন বলতে, চলো এবার জোগাড় করলাম এরকম ভাবে তো নয়, মানে জুটে যায় কিভাবে জুটে যায়। কখনো নিজের অভিজ্ঞতা থেকে জুটে, কখনো অন্যের অভিজ্ঞতা শুনে বা দেখেও জোটে, কখনো তার একটা ইঙ্গিত পেয়েও জোটে। অর্থাৎ একটা
আমি জানি না তোমরা দেখেছো কি না, এই কয়েক বছর আগে গাজায় যখন আক্রমণ হয়েছিল একটা ছবি খুব ভাইরাল হয়েছিল। একটা একদম পুতুলের মতো বাচ্চা ছেলে উপুড় হয়ে পড়েছিল সমুদ্রের ধারে। ওটাও একটা অভিজ্ঞতা যেটা আমাকে আঘাত করে দিতে পারে এবং আমার নিজের অভিজ্ঞতা বলে মনে হতে পারে, তাই তো? তো এরকম ভাবে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ, প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা, সেগুলো যদি কবির মনকে ছুঁয় এবং পরবর্তীকালে ভাবায়, ছুঁয়েই শুধু হবে না, ছুঁয়ে অনেক কিছু পাস করে বেরিয়ে যায়, কিন্তু কিংবা অনেক সময় ছুঁয়ে এমন হয় যে মনে হয় এটা নিয়ে লিখবো, কিন্তু কোনোদিন আর বেরোয় না সেটা। এরকম নানা রকমের পর যেটা থেকে গেল, কবি সেটাকে বার করে। কবির বার করাটা কিরকম, এটা আমি কিন্তু আমার কথা বলছি না, এটা আমি আমাদের অলংকার শাস্ত্রের কথা বলছি। এবার যে পয়েন্টটা বলবো, কবির বার করাটা কিরকম, ধরো আমি এটা অলংকার শাস্ত্রে যেভাবে বলছি আমি সেভাবে বলছি, আমি একটু আমাদের মতো করে বলছি, নিজেদের মতো করে। ধরো আমার খুব ঘনিষ্ঠ যে বন্ধু, তার দুঃখ আমি যতখানি অনুভব করি, আমি তো দূরের একজনের ততখানি অনুভব করি না, পারবই না। এবং তার দুঃখের কথা আমি যদি অন্য কাউকে বলতে যাই, যতখানি অনুভব এবং আবেগ নিয়ে বলবো, আরেকজনেরটা বলবো না, বলতে পারবোই না। কবি এই দুটো ক্ষেত্রেই, অলংকার শাস্ত্র অনুযায়ী এবং খানিকটা বর্ষবদ্ধ অনুযায়ী, কবি এই দুটো ক্ষেত্রে একটু বেশি সংবেদনশীল। সেই কারণে কবি আত্মীয় বন্ধুর অভিজ্ঞতা ছাড়া ওই দূরে একজন কার কি হলো সেই অভিজ্ঞতাতেও আপ্লুত হতে পারে। সেটা সকলে হয় না, সকলে হয় না মানে সকলের হওয়ার ক্ষমতা থাকে না, বা হলো তারপরে সে ভুলে যায়, হলো তারপরে সে ভুলে যায়। কারণ আমাদের জীবনে প্রতি মুহূর্তে নতুন নতুন ঘটনা আসছে, থাকে না। কিন্তু কবির কোনো কোনোটা থেকে যায়, সে নিতে পারে বেশি, সে ধরে রাখতে পারে বেশি, এবং সে বের করতে পারে বেশি। অর্থাৎ প্রকাশ করার সময় ওই যেটা আমি বললাম, আমার নিজের অভিজ্ঞতা আমি যেমনভাবে বর্ণনা করব, এবং নিজের অভিজ্ঞতা তো আমি যাকে তাকে বর্ণনা করবো না, আমি যাকে কাছের লোক, যে আমার ভালো শ্রোতা, যে আমার কাছের লোক, যে আমাকে বুঝবে, তাকেই আমি বর্ণনা করব। ফলে সেটা আমার ব্যক্তিগত বয়ান। কবির ক্ষেত্রে এই ব্যক্তিগত বয়ানটাই কবিকে কোথাও, এটা সচেতনভাবে কবি ভাবেন কিনা আমি জানি না, কিন্তু কবিকে কোথাও সামনা করতে হয় অনেকের কথা, অনেকের সামনে বলার। সেই কারণে ব্যক্তিগত বয়ানটা আবার একটুখানি, যেটাকে আমরা বলি ইউনিভার্সালাইজেশন, একটু এমনভাবে বলবো যাতে আমার কাছের লোক যেমনভাবে বোঝে, একজন পাঠক যাকে আমি কোনোদিন দেখিনি, যে আমায় কোনোদিন দেখেনি, সেও যেন বুঝতে পারে। এই যে সেও যেন বুঝতে পারে, যখন জায়গাটা আসছে, তখন সেখানে আসছে ভাষার কথা, ভাষা, শব্দ প্রয়োগ। এইবারে এই অবধি ফর দ্য থট। এবার আমি ফিরে আসি। ভাষা, সাহিত্যের সবকটা ফর্মে ভাষা আছে। প্রবন্ধে স্পষ্ট যুক্তিশীল ভাষা, গল্প, উপন্যাস, নাটকের আবার একটা বাড়তি ব্যাপার আছে, সংলাপ আবার চরিত্র অনুযায়ী। চরিত্র মানে হচ্ছে তার সামাজিক অবস্থান, তার রাজনৈতিক অবস্থান, তার মানে সোজা কথা আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থান অনুযায়ী, তার লেখাপড়া অনুযায়ী, সে কোন সিচুয়েশনে আছে, তার মন কেমন, এই অনুযায়ী সংলাপ তৈরি হয়। ওটা অন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি,
যেহেতু ঘটনাকেই প্রকাশ করে গল্প, উপন্যাস এবং নাটক, সেই জন্য তার ভাষা আমাদের যে প্রতিদিনের ভাষা তার থেকে খুব দূরবর্তী হবার দরকার পড়ে না। ঠিক আছে? এখানে প্রশ্ন আসতে পারে যে খুব দূরবর্তী বলতে আমি কি বলছি? এটাও সকলের জানা, ভাষাকে লিঙ্গুইস্টরা দুরকম একটা মোটা দাগে ভাগ করছেন। একটা হচ্ছে ইনফরমেটিভ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইমোটিভ ল্যাঙ্গুয়েজ। ইনফরমেটিভ, ইনফরমেশন দেওয়া নেওয়ার জন্য; ইমোটিভ, আবেগ অনুভবকে দেওয়া নেওয়ার জন্য। তো আমরা প্রতিদিনের জীবনে দুটোই ব্যবহার করি, ইমোটিভও ব্যবহার করি, কিন্তু বেশি কি করি? ইনফরমেটিভ। মানে চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা দিদি আমায় বলতে হবে, আমি যদি অন্যভাবে বলি তাহলে চায়ের দোকান বুঝবে না। এখানে আমি একটা আমার ব্যক্তিগত মজার গল্প বলি। আমার 19 বছর বয়সে প্রথম কবিতার বই বেরিয়েছিল। তো ওই বয়সে মনে হয় না যে নতুন কিছু করবো, নতুন কিছু করবো। তো আমি তার আগে আল মাহমুদের কবিতার আমি খুব শঙ্করবাবু এবং শঙ্কর ঘোষ এবং আল মাহমুদের দুজন আমার খুব প্রিয় কবি ছিলেন। তো আমি দামের জায়গায় লিখেছিলাম দেনমোহর 3 মুদ্রা রাক্ষস। 3 টাকা আসলে দামটা। মূল্য না লিখে লিখেছিলাম, বা দাম না লিখে লিখেছিলাম দেনমোহর। আর মুদ্রা রাক্ষস বলে একটা নাটকও তখন আমি মানে কোনোভাবে দেখেছিলাম। তো সেই জন্য টাকা অর্থ মুদ্রা রাক্ষস, 3 মুদ্রা রাক্ষস দিয়ে আমি ভাবলাম একটা দারুণ কিছু করেছি। এবার পাতিরামে, কলেজ স্ট্রিটের পাতিরামে বই রাখতে যাওয়া হয়েছে। তো সে লোকটি যেন করে উল্টে পাল্টে বলছে, আপনাদের কতবার বলেছি যে পরিষ্কার করে লিখুন, বুঝতে পারি না কিভাবে দাম বলবো যখন কেউ কিনতে আসে। তো এই দেনমোহর 3 মুদ্রা রাক্ষসের ভাষায় আমরা যদি প্রতিদিনের জীবনে বলতে থাকি তাহলে আমরা কমিউনিকেট করতে পারবো না। আমাদের তখন ইনফরমেটিভ ভাষার কাঠামোটাকেই ধরে রাখতে হবে। মাঝে মাঝে একটু ইমোটিভও হবো, দূর মশাই কি বলছেন এটাও বলবো, সেটা একটু ইমোটিভ হয়ে গেল ছোট্ট করে, কিন্তু মূলত স্পষ্ট ইনফরমেটিভ ভাষায়। এই ইনফরমেটিভ ভাষাকে ধারণ করেই গল্প, উপন্যাস, নাটকের ভাষা। কিন্তু কবিতার কাজ ঘটনা বলা নয়, কবিতার কাজ বাস্তব বলা নয়, কবিতার কাজ ঘটনা বা বাস্তব বা অভিজ্ঞতা আমাদের মধ্যে যে অনুভব কাঁপিয়ে দিল তাকে, সেই অনুভবটা পাঠকের কাছে পৌঁছে দেব। তখন অথচ তার টুল কি? টুল, যন্ত্র কি? ভাষা। তখন এই যে আমাদের চলতি প্রতিদিনের ভাষা, যে ভাষায় আমরা সাধারণ কথাবার্তা কমিউনিকেট করি, সেই ভাষাতেই যদি কবিতা লিখতে, কবিতার অ্যাবস্ট্রাকশনকে আনতে চাই, কারণ কবিতা এই সাহিত্যের মধ্যে সব থেকে বেশি অ্যাবস্ট্রাকশন কবিতার মধ্যে আছে, কেন? কবিতা অনুভবকে নিয়ে কাজ করে। তাহলে সেই অ্যাবস্ট্রাকশনকে ধরার জন্য কবিরা এমনি এমনি দুর্বোধ্য হন না। ওই অ্যাবস্ট্রাকশনকে ধরার জন্য তাকে এই চেনা ভাষাটাকে কোথাও ভেঙে দিতে হয়, একটু বদলে দিতে হয়, ফ্যামিলিয়ারাইজ করতে হয়। অর্থাৎ চেনা কথাটাকে হয়তো একটা এমন শব্দ বসিয়ে দেওয়া হলো যার কারণে একটু আলাদা হয়ে গেল, যেটাকে তুমি কোড বলছো। একদম। তো এটা কেন করতে হয়? শখে করেন না কবিরা, শুধু প্রতিদিনের ভাষাতে এটাকে দিলে সে অনুভবের কথা বলতে পারবে না, এই অনুভবের তাৎপর্যটা পৌঁছে দিতে পারবে না, সেই কারণে সে ভাষাকে ভাঙচুর করে। এবং সেই ভাষাকে ভাঙচুর করা
কিভাবে হয় সেটা দিয়ে আবার একটা তত্ত্ব হয়ে গেছে স্টাইলিস্টিক্স, যে আবার ডিকোড করে যে কোন কেন কি ইত্যাদি। তো তাহলে এই হলো কবিতায় তথাকথিত দুর্বোধ্যতার অভিযোগ এবং কবি স্ট্রাগল করা। কবিকে কিন্তু স্ট্রাগল করতে হয়। কেউ যদি মনে করেন যে খুব অনায়াসে কবিতা লেখা যায়, সেটা সত্য নয়, সেটা সত্য নয়। একটা কবিতা লিখতে স্নায়ুযুদ্ধ হয়, স্নায়ুর পীড়া হতে থাকে। কারণ ঠিক যে অনুভবটা আমি বোধ করছি, আমি শব্দ দিয়ে শব্দকে এদিক ওদিক করেও পুরোটা বোঝাতে পারছি না। যতক্ষণ না পারছি ততক্ষণ কিন্তু আমার মুক্তি নেই কবি হিসেবে, ততক্ষণ আমার মুক্তি নেই, যতক্ষণ না পারছি। এবং সত্যি এটা স্বাভাবিক যুদ্ধ। আমি এখন আর পড়াই না, আগে ফার্স্ট ইয়ারে একটা বিএ ফার্স্ট ইয়ারে একটা পড়াতাম, তো তাদের জিজ্ঞেস করতাম কবিতা, অনেকেই বলে কবিতা লিখ, আর কবিতা যা মনে হয় লিখে দিই, যা মনে হয় লিখে দিতে কবিতা নয়। খুব গভীরভাবে যা মনে হয় তাকে ঠিক তেমন ভাবে বলা, কিন্তু কেমন ভাবে বলা যে সেটা আরো অনেকের যার এই অভিজ্ঞতা নেই তাদেরও কাছে পৌঁছবে, এরকম ভাবে আমায় বলতে হবে। সেই জন্য কবির সব থেকে বেশি শব্দ নিয়ে খুঁতখুঁতানি থাকে। সে কেন না, সে কিন্তু ভাষা যা আসলে একটা কাইন্ড অফ কংক্রিট মাধ্যম, তাকে দিয়ে অ্যাবস্ট্রাকশনকে পেড়ে আনতে চাইছে। সেই কারণে কবিতা দুর্বোধ্য হয়, কবিতা বাঁকাভাবে বলে। যারা এই প্রশ্ন করছে তারা পালিয়ে গেছে, দুজন যে বসেছিল বলছিল সরাসরি বলে না, তারা পালিয়ে গেছে। যাই হোক, তো ইটস ওকে, নো প্রবলেম। তো সেই কারণে কবিতা সবসময় সরাসরি বলা যায়। এমনকি আমি তখন যে উদাহরণটা দিলাম, রূপমকে একটা চাকরি দাও, এই কবিতাটা পুরোটা পড়লেও দেখা যাবে ঠিক যেভাবে একটা আমরা ইনফরমেটিভ ভাষা বলি, তার থেকেও কোথাও না কোথাও একটা ডাইভার্সন আছে, কোথাও না কোথাও একটা আলাদা রয়েছে। তার মানে যে পাঠক, যেটা আমি বিষয়ে করেছি, কবি পাঠক, কবি যদি কেউ কবিতার পাঠক হয়, তাহলে তার মধ্যেও কিন্তু এই গুণগুলো থাকা চাই, যে সরাসরি নয় এরম কথাকে বোঝার চেষ্টা করবে, এবং চেষ্টা করবে এই অর্থে আমি বলতে চাইছি যে ওই টেনাসিটি থাকবে, যে যতক্ষণ আমি পুরোটা অনুভব করছি ততক্ষণ আমি কবিতাটাকে আমি ছাড়তে পারছি না। এক ঝলক পড়লাম, বুঝলাম না, আচ্ছা ঠিক আছে, তার পাঠক হওয়ার দরকারই নেই। সবাইকে কবিতা ভালোবাসতে হবে, কেউ মাথা দিব্যি দেয়নি। যে ভালোবাসে দেখা যায় সে কিন্তু পড়ে, বারবার পড়ে, তার ভালো লাগে বলেই সে পড়ে। এবং এই অ্যাবস্ট্রাকশন যেহেতু নিয়ন্ত্রণ করে কবিতার ভাষা এবং এক্সপ্রেশন এবং শব্দ বাছাইকে, সেই কারণে যখন টি.এস. এলিয়ট বলছেন, a good poetry can communicate before it is understood, পুরোপুরি বোঝার আগেই কমিউনিকেট করতে পারে একটা ভালো কবিতা। তার কারণ ওই ভাষা, শব্দ, চিত্রকল্প ইত্যাদি দিয়ে যে বিমূর্ত ভাবটা ফুটে উঠছে, যেমন মিউজিকের ক্ষেত্রে আমাদের হয়, মিউজিকটাকেই আমি ধরছি এখানে সব থেকে করে, মিউজিকের ক্ষেত্রে হয় যে আমরা সরাসরি অর্থ বুঝলাম না, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের যে বিভিন্ন ইমোশন তার কোনোটাকে ছুঁয়ে দিল। ঠিক সেরকমভাবে
কবিতার অ্যাবস্ট্রাকশন কি করে ভাষার ভারকে অতিক্রম করেও কোথাও একটা পাঠকের কাছে সে পুরো না বুঝলেও তখন তাকে ছুঁয়ে দেয়। তারপরে কি হয়, তারপরে শিক্ষিত পাঠক আবার পড়ে, তখন অনেক সময় পরতের পর মানের পরত বাড়তি হয়, বেরোয়। কিন্তু প্রাথমিকভাবে একটা ভালো কবিতা পড়লে অনেক সময় ততখানি বুঝলাম না হয়তো, কিন্তু এই যে ভালো লাগার অনুভবটা হলো, পড়ে ভালো লাগলো, সেই ভালো লাগার মধ্যে দুঃখ থাকতে পারে, মানে ভালো লাগা ইকুয়াল টু আনন্দ এরকম ভাবার কোনো কারণ নেই, কিন্তু এই যে পড়ে ভালো লাগলো, এটা হচ্ছে ওই অ্যাবস্ট্রাকশনকে কবি কতটা শব্দের মধ্যে চালিয়ে দিতে পেরেছেন তার কারণে। ফলে পাঠকের সঙ্গে কবির সম্পর্ক মূলত অ্যাবস্ট্রাক্ট, মানে পাঠকের সঙ্গে কবির সম্পর্ক মূলত কে কতটা অ্যাবস্ট্রাকশনকে, বিমূর্ততাকে আহ্বান করতে পারে। সেই ক্ষমতা যার থাকে সে কবি, সেই ক্ষমতা যার থাকে সে পাঠক, বাকিরা কবিতার পাঠক নয়। আমার জ্ঞান শেষ। ওই কারোর কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যে বলছিলেন, এবার একটু বসি। মানে আপনি বলছিলেন যে একজন কবিকে স্নায়ুযুদ্ধ করতে হয়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা। আচ্ছা, তখন মানে আমার মনে হচ্ছিল কবির দাস বা লালন, কবির দাস বা লালন, তারা যখন লিখতেন, তারা কি সত্যি মানে লেখার জন্য স্নায়ুযুদ্ধ করতেন কি? কোনো করতেই হবে। আপনি স্নায়ুযুদ্ধ বলতে কি বুঝছেন এটা আগে বলুন, তাহলে আমি খোঁচা করে বলতে পারবো। না না, আপনি কি বুঝছেন না বললে আমি বোঝাতে পারবো না। আমি মানে এটা বললাম যে লেখকরা যখন একটা মানে লাইন লিখছেন, লেখক না, আমি শুধু কবিদের কথা এক্ষেত্রে বলছি। স্নায়ুযুদ্ধ সব থেকে বেশি কবিতায় হয়। যখন লিখছেন তাকে শব্দ নিয়ে ভাবতে হচ্ছে, কি লিখবো, কিভাবে শব্দটাকে আমি বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে মানেটা মানে আমার মানেটা না, অনুভবটা। হ্যাঁ, মানেটা জরুরি না, এই অনুভবটা গিয়ে অন্য পাঠকের কাছে মানে এবং যত বেশি পাঠকের কাছে আমি পৌঁছবো তত আমি বেশি ভালো কবি হব, সার্থক কবি হব। তখন মানে আমার মনে হয়েছে যে একজন কবির ক্ষেত্রে, লেখকের একজন কবি, আপনার মনে হয়েছে আগে আপনি আমার প্রশ্নটা যেটা বললেন সেটা বলুন, এই যে স্নায়ুযুদ্ধ করতে হয় কিনা। হ্যাঁ, স্নায়ুযুদ্ধ বলতে আপনি কি বুঝছেন এটা আমাকে বলুন। একজন কবি তার ব্যক্তিগত যে টানাপোড়েন লেখার ক্ষেত্রে, ব্যক্তিগত বলতে ব্যক্তিগত জীবনের কথা বলছেন না, লেখা অনুভবে একটা টেনশন, সেটাকেই টানাপোড়েন বলছেন। এক্স্যাক্টলি। এবার আর কিছু বলুন, তারপরে বলছি। আপনি বলুন। মানে বলুন, আপনি বলছিলেন, শেষ করুন। এটা হচ্ছে মূলত প্রশ্ন। হ্যাঁ, মূলত প্রশ্ন। হ্যাঁ, তা আপনার কি মনে হচ্ছে যে স্নায়ুযুদ্ধ হয় না? হয়, অবশ্যই। তাহলে প্রশ্ন করছেন কেন? কিন্তু আমার মনে হয়েছে যেখানে একজন কবির ক্ষেত্রে তার যে অনুভবের বিশুদ্ধতম যে সত্যটুকু আসলে যদি কবিতা হয়, তাহলে সেই কবিতাটা মানে পাঠককে বেশি প্রভাবিত করে। সেই জন্যই তো স্ট্রাগল করতে হয়, সেই জন্যই তো স্নায়ুযুদ্ধটা হয়। এই বিশুদ্ধ, শুনুন, বসুন, খুব ভালো প্রশ্ন করেছেন। একজন কবি, সে আবার ওর মজার একটা প্রসঙ্গ বলেনি। প্রিফেস, লিরিক্যাল ব্যালেন্সের প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ বলছেন হোয়াট ইজ আ পোয়েট। উনি বলছেন না হু ইজ আ পোয়েট, বলছেন হোয়াট ইজ আ পোয়েট। কেন বলছেন সেটা উনি ওর মতো ব্যাখ্যা দিয়েছেন, আমি আমার মতো করে বলি, মানে খানিকটা ওর কথাই, খানিকটা আমার বোঝার কথা। সেটা হচ্ছে একজন কবি, কেউ যদি বলে সে 24 ঘন্টা 24/7 কবি, একরকম করে সত্য, আবার ঢপও বটে।
কেন? সে যখন বাজার করছে সে তখন বাজার, সোজা কথা, সে কবি নয়। সে বাসে যখন ধস্তাধস্তি করে উঠছে সে তখন কিন্তু কবি নয়। এরকম সারা দিনের মধ্যে যা যা সে করছে সেই সমস্ত ভূমিকা, একজন মানুষ তো একটা ভূমিকা পালন করে না, সব ভূমিকা পালন করে। এবার সে কবিরা কি ঝগড়া করে না, কবিরা অসভ্যতা করে না, কবিরা মারামারি করে না, কবিরা এর পেছনে ও লাগে না, সব করে, সব করে। অর্থাৎ 8-5টা মানুষের মধ্যে যা আছে একজন কবির মধ্যেও তাই আছে, তার বেশি কিছু না। বেশি কি আছে? বেশি আছে যে, এটা ইন্টারেস্টিং আমার মতে, যে এই যে আচরণগুলো 8-5টা মানুষের মতো করে সেগুলোর মধ্যে থেকেও সে কবিতার খোরাক বের করে। অর্থাৎ নিজেই লাথি মেরে এসে নিজে কিন্তু সেটাই নিয়ে কবিতা রেখে, তুমি কেন লাথি মেরেছিলে, বা আমি করে দেয়। অনেক সময় তুমি বলতে গিয়ে ইচ্ছে করে কবি আমি করে, সেটা একটা সুবিধা আছে, তাহলে পাঠক বাধাবোধ ধাক্কা খায় না। যাই হোক, একটা হচ্ছে এই সমস্ত যাবতীয় প্রতিদিনের আচরণ, সেটাও থেকে সে কবিতা ঢুকে মানে তার মধ্যে চলে আসে। আর একটা হচ্ছে যে যখন সে লেখে তখন যে অনুভূতিটাই হোক না কেন, ভালো অনুভূতি হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু রাগই হলো, ঘৃণাই হলো, বা বিভৎস রসই এলো, সেটা যেটা সে অনুভব করছে ভেতরে, তার ভেতরে দপদপ করছে যে অনুভবটা, সেই দপদপে অনুভবটা ঠিক তেমন ভাবে যদি সে কবিতায় না বের করতে পারে, তখন সে নিজেকে আর 5টাও ভালো বললেও সে নিজেকে কবি হিসেবে ওই কবিতাটায় ব্যর্থ মনে করবে। এটাই হচ্ছে শুদ্ধতাকে বের করে আনা। শুদ্ধ ভাব নয়, শুদ্ধ অনুভব। ঘেন্নার অনুভব শুদ্ধ অনুভব, রাগের অনুভব শুদ্ধ অনুভব। যেটা আমি বোধ করছি আমি সেটা যেন এমনভাবে বলতে পারি যে সেটা যে শুনছে মানে পড়ছে সে ঠিক তেমন বোধ করে। এটা প্রত্যেক কবির, সে যে সৎ কবি হবে, প্রত্যেক কবির এটা চাওয়া। সে কারণে ওটা তো অনায়াসে হয়ে যেতে পারে না, অনায়াসে হয়ে যায় না। কখনো কখনো কিছু লাইন চলে আসে, ওই সেটাও মনে রাখতে হবে যে ফ্রয়েডের এই কথাটা খুব, ফ্রয়েডের অনেক কিছু নিয়ে আজকাল সমালোচনা হয়, যে এই কথাটা কোথাও ভুল নয়, যে আমাদের 10% সজ্ঞান, বাকিটা অজ্ঞান। সাবকনশিয়াস ফ্রয়েড বলেননি, কনশিয়াস আনকনশিয়াস, মাঝখানে একটা প্রিকনশিয়াসের লাইন আছে। তো অনেক সময় হয় যারা অ্যাবস্ট্রাকশন নিয়ে, যাদের মধ্যে অ্যাবস্ট্রাকশনকে ধরার ক্ষমতা বেশি থাকে, তাদের আনকনশিয়াস একটু ক্রিয়াশীল বেশি, বা আনকনশিয়াসকে তার বার করার একটা জায়গা সে পেয়েছে কোনো শিল্প। অনেক সময় কবিরা, প্রত্যেক কবি বলেন যে মাঝে মাঝে কবিতার লাইন চলে আসে। এই লাইন চলে আসার আসলে কি, তার অভিজ্ঞতা থেকে তার আনকনশিয়াসে কিছু ডেভেলপ করেছে। যেহেতু সে কবি, যেহেতু তার স্কিল তৈরি হয়ে আছে ছন্দে বা ভাষা ব্যবহার বা শব্দে, তার কয়েকটা লাইন চলে আসে। অনেক সময় পুরো কবিতা চলে আসতে পারে। সে একটা বিশাল বড় কবিতা জানাডু নিয়ে কোলরিজ লিখেছিলেন, সে 35 পাতা না কত কবিতা, ওটা পুরোটা উনি ঘুম থেকে উঠেই ঝরঝর ঝরঝর করে লিখে ফেলেছিলেন। তো কখনো হয় পুরো কবিতা এসে যায়, কখনো পুরো কবিতা আসে না। যদি পুরো কবিতা এসে যায় মিটে যায়, খুব অল্প বয়সে পুরো কবিতা চলে আসে। এরকম আনকনশিয়াসটা কাজ করে বেশি। তারপরে তো বয়স হয়, বুদ্ধি বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, আনকনশিয়াস চাপা পড়তে থাকে। কিন্তু কবি যখন লিখতে বসেন, তার সাধনা শব্দটা বলতে আমার কোনো অসুবিধা নেই, তার সাধনা থাকে ওই আনকনশিয়াসটাকে বার করার। বারবার আবার এই আনকনশিয়াসটাকে
আমাদের কনসিয়াসনেস সজ্ঞান কি করে, মানে বাধা দেয়। অর্থাৎ আমার একটা খুব সোজা উদাহরণ দিচ্ছি, একজন কবির এই শব্দটা খুব পছন্দ হয়েছে, সে লিখে ফেললো, সে শব্দটা যাবে না হয়তো, সে লোভে পড়ে লিখে ফেললো। এবার সে কখনো শোধরাতে পারলো, কখনো শোধরাতে পারলো না। কোনো কোনো কবি থাকেন যতক্ষণ না ঠিক তার মনে হয়েছে যে ঠিক এইটা আমি বলতে চেয়েছি, যতক্ষণ না হচ্ছে তিনি লড়াই করে যান, লড়াই করে যান। তার বড় উদাহরণ হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। কতবার যে তিনি পাঠান্তর করেছেন, কতবার, বেঁচে থাকলে আরো করতেন। রবীন্দ্রনাথের কাটাকুটির ছবি থেকেও বোঝা যায় কেন শব্দ বদলাতে হয়, কেন পড়ে মনে হয় তো ভালোই ছিল, বদলাতে গেলেন কেন? কিন্তু কবি, একজন সৎ কবি কম্প্রোমাইজ করতে পারেন না নিজের অনুভবের সঙ্গে। সেটা খুব ভালো হয়ে যেতে পারে কবিতাটা, কিন্তু তার মনে হয় আমি যেটা বলতে চাইছি সেটা পুরো বাকি। তো এইটা যখন করতে হয় তখন স্নায়বিক যুদ্ধ হতে হয়। সে যত সহজ মনে হোক না কেন সেই কবির ভাষা, এবং সত্যি বলতে কি সেটাই কৃতিত্ব যে কবির ভাষায় যদি বোঝানো যায় স্ট্রাগলটা, তাহলে সব থেকে ভালো। বোঝা গেলে একটু খারাপ, কিন্তু যে যত সহজ ভঙ্গিতে লিখুন বা করুন, তাকে কিন্তু স্ট্রাগলটা করতে হয় যদি তিনি সৎ কবি হন। এই কথাটা আমি বলছি। কেন বলছি? কয়েক বছর কবিতা লেখার পরে না কয়েক লাইন মিলিয়ে লিখে দেওয়াটা কিছু না, ওটা তো স্কিল। বানিয়ে খুব সুন্দর কবিতা লিখে দেওয়া যায়, এবং কখনো কখনো কোনো কোনো পরিশ্রম করতে চান না এরকম কবি কখনো করেও দেন সেটা। আচ্ছা, হ্যাঁ বলুন। এখন তো এআই দিয়েও কবিতা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বললেই আমি ছোট্ট আর একটা কথা বলে এটাকে গুটিয়ে নেব। সেটা হলো যে অনেক সময় কয়েকটা লাইন আসে, কবিতাটা শেষ হয়নি, তখন কবি কিভাবে আবার শেষ করবেন, ঢোকেন কি করে? এটা আমি আমার অভিজ্ঞতা দেখেছি, এবং আমার অভিজ্ঞতা এরকম হয়েছে বলে আমি দু চারজনকে আমার বন্ধু বান্ধবদের প্রশ্ন করেছি, শঙ্করবাবুকে প্রশ্ন করেছি। আমার যা প্রশ্ন থাকতো সব আমি শঙ্করবাবুকে করতাম, আর বন্ধু বান্ধবদের ভালো কবি এদের জিজ্ঞেস করেছি। প্রত্যেকের ক্ষেত্রে দেখলাম বিষয়টা তারা কেউ কাউকে বলেনি, কেউ বলে দেয়নি যে দেখো এইভাবে করতে হবে, তারা তাদের মতো করেই বের করেছে, এবং সবাই একই। সেটা হচ্ছে একটা কবিতার ধরো কথার কথা বলছি 5 লাইন হয়েছে বা 10 লাইন হয়েছে, কিন্তু কবিতাটা শেষ হয়নি। তখন কবিতাটা থেমে গেছে কোনো কারণে, হয় উঠে যেতে হয়েছে বলে, অথবা আর আসেনি বলে। এবার সেই কবিতাটাই সে আবার কখন কিভাবে ঢুকবে? প্রত্যেক কবি কি করে, মানে আমার শোনা এবং আমার নিজের অভিজ্ঞতা, সেই ওই যে অংশটা যেটা সে লিখেছিল সেটা বারবার পড়তেই থাকে। কেন? ওই পড়তে পড়তে না ওইটার ওই যে মাহলটা ছিল সেটা তার মধ্যে আবার আসে। যতক্ষণ ওটা আসে ততক্ষণ ওটা লেখা যাবে না, লিখে ওঠা যায় না। আর কখনো কখনো কেউ কেউ ঠিক আছে বলে পূরণ করে দেয়, তখন সেই কবিতাটা একটু সফল হতে পারে, সার্থক হয় না। সফল হয়ে যায় অনেক সময় বাজারে, সার্থক হয় না। এই আজকে যেহেতু বিষয় পাঠক কবি, তো কবি নিয়ে তো শুনলাম মোটামুটি। তো পাঠক নিয়ে আমার একটা যেটা আছে, কবিতার পাঠক আমরা কাদের বলবো? ধরুন কেউ একটা কবিতা পাঠ করলো, আমার একটা কবিতা মনে হলো পড়লাম, আমি কিছুই বুঝলাম না, সেক্ষেত্রে কি আমি কবিতার পাঠক? ধরুন একটা, যেহেতু আমি যেটা নিয়ে কথা হলো, রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আর চলবে। এই যে লাইনগুলো পড়লে মোটামুটি সবাই কিছু না একটু বুঝতে পারে। আর দুটো লাইন আমি করছি, যেমন
কবি সুতপা চক্রবর্তীর কবিতা না? লাল মদ আর নীল ছবি আর হলুদ বই, কাজললতা আলতা, কাঁথা গোলাপ সই, এই যে দুটো লাইন, এটা না সুতপা চক্রবর্তী এটা আমার কবিতা, না এটা আমি জানি না, আমি ভাবলাম হয়তো বা এটা আমার কবিতা, ভালো ভালো বয়সে। না এটা আমি জানি না, আমি নেতৃত্ব পেয়েছি। এনিওয়ে তাতে কিছু না। হ্যাঁ, লেখা এখানে যে কবি সুতপা, ও তাদের কেউ একটা করে ফেলেছে। হ্যাঁ। হ্যাঁ, তারপর তো আমি বলতে মূলত চাচ্ছি যে প্রথমে যে দুটো লাইন পড়লাম মোটামুটি আমরা সবাই কিছু না কিছু বুঝতে পেরেছি, পরের যে দুটো লাইন সে হয়তো আমরা তেমন কিছুই এটার মিনিং বুঝতে পারিনি। তো এই ক্ষেত্রে কি আমি কবিতার পাঠক নই আচ্ছা, পাঠক হিসাবে কি ব্যর্থ? বা ম্যাডাম এটাই আমারও প্রশ্ন। প্রথমত বলি, দ্বিতীয়টা দু লাইন পড়লে তো হবে না, পুরো কবিতাটা না পড়লে সত্যি সত্যি আমি বুঝলাম কি বুঝলাম না তার তো সুযোগই আমি দিলাম না কবিতাটা, তাই না? মানে ধরুন আমি সবটাই পড়লাম, কিছুই বুঝতে পারলাম না, আরেকটা কবিতা বললাম তুমি আমি বুঝতে পারলাম। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যে কবিতা আমি বুঝতে পারলাম না সেই ক্ষেত্রে কি আমি ওই কবিতার পাঠক নই? আচ্ছা, আর আপনার কি প্রশ্ন? ম্যাডাম যখন কবি কবিতা লেখেন, আমি বলছি। ধরুন আমি দু একটা করে লাইন বলছি। হুম। শক্তি চট্টোপাধ্যায় লিখছেন যে মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। এই বাঘটা কি? এই কবিতার মধ্যে কবি নিজের মানে সেই অচেতন মনটাকে তুলে ধরছেন, তাই তো? ভাষার মানে টুল ব্যবহার করে, বাঘ শব্দটা ব্যবহার করে। কিন্তু আবার যদি বলি দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন, এটা তো অচেতন মনটাকে তুলে ধরছে না, এটা মানে কনসাস মাইন্ড থেকেই লেখা এই কবিতা। তো ওই পাঠক যখন পড়বে, মানে কবির মধ্যে কবিতা লেখার মধ্যেও পার্থক্য রয়েছে। আপনি বললেন যে আনকনসিয়াস মাইন্ড থেকে শব্দ তুলে আনতে হয়, ভাবটাকে অনুভূতিটাকে তুলে আনতে হয়। তো যখন ওই শঙ্কর ঘোষের কবিতাটা বললাম, সেই কবিতার মধ্যে তো সম্পূর্ণটাই মনে হচ্ছে যে কনসাস মাইন্ড থেকে লেখা। না, কনসাস মাইন্ড থেকে সম্পূর্ণ নয়, কেননা তিনি একটা প্রতিবাদের জায়গা থেকে বলছেন, তো সেটা তো কনসাস মাইন্ড নয়। কনসাস মাইন্ডটা বড় কথা নয়, কিন্তু এক্ষেত্রে অনুভবটা বড় কথা। এখন তারপর তিনি শ্লেষ ব্যবহার করছেন, শ্লেষ বা ব্যঙ্গ ব্যবহার করছেন। তো এখানে শ্লেষ ব্যঙ্গ কিন্তু আমাদের মাথার, ফলে এরকম কখনো হবে না যে শুধুই মাথা দিয়ে লেখা যাবে বা শুধুই অনুভব দিয়ে লেখা যাবে। দুটোরই মিলমিশ হবে, কোনোটাই এটা বেশি হবে, কোনোটাই ওটা কম হবে। আর ম্যাডাম পাঠকের মানে কবিতার পাঠকের মানে পাঠক কাকে বলবো, যে কবির সঙ্গে একাত্ম হয়ে সেই কবির সম অনুভূতির মানে অনুভূতিতে পৌঁছাতে পারবে সেই কি পাঠক, নাকি তার যদি সেই কবিতা পড়ে নিজস্ব একটা অনুভূতি তৈরি হয়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, ওর প্রশ্নটা আমি ঠিক খুব পরিষ্কার মানে বুঝতে পারছি না। মানে আমি এটা যার লাইনটা আচ্ছা, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এরকম কি যে কোনো কবিতা পড়ে আমি খুব ভালো বুঝলাম, কোনো কবিতা পড়ে আমি খুব ভালো বুঝলাম না। আমি একটা কবিতা পড়ে কিছুই বুঝলাম না, কিন্তু হ্যাঁ। আমি পড়লাম, দুই তিনবার পড়লাম, সবটাই পড়লাম, হ্যাঁ। কিন্তু কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ। সেই ক্ষেত্রে কি আমি ওই কবিতার পাঠক না? বসুন বলছি। কারণ কেন বলছি, যেহেতু আমি কবির সাথে একাত্ম হতে পারছি না বা আমি কোনো ভাব নিতে পারছি না। দুরকম হয় এটা, দুরকম মানে কি, দুরকম না, অনেক সম্ভাবনা থাকে। দেখবেন কোনো কোনো সময় কোনো গান বা কোনো কবিতা আমার যখন মনটা খারাপ হয়ে আছে তখন একটা মানে বেরোয়, যখন আমি অন্যরকম আছি তখন আমার একটা মানে বেরোয়। সুতরাং পাঠকের মানস একটা বড় বিষয় কবিতাটা পাঠ করার সময়, এটা একটা। দ্বিতীয়ত, পাঠক সমস্ত কবিতাই সমানভাবে ভালোবাসবে এরকম হয় না, সমস্ত কবিতাই সমানভাবে বুঝবে এমন হয় না। সব কবিতা সব পাঠকের জন্য নাই হতে পারে, তাই না? সুতরাং যদি আমার কবিতা পড়ে ভালো লাগে, যদি আমার কবিতা পড়ে ভালো লাগে থেকেও অ্যাকচুয়ালি পাঠক আমি তাকেই বলবো যে কবিতা পড়তে ভালোবাসে। বাধ্য হয়ে কবিতা পড়লো যে সে পাঠক নয়, পরীক্ষার উত্তর লেখার জন্য যে পড়লো সে পাঠক নয়, এমনকি শুকনো গবেষণার জন্য যে কবিতা পড়লো সেও পাঠক নয়। পাঠক সেই
যে কবিতা পড়তে ভালোবাসে, যে উপভোগ করে কবিতাটা। এখন এটার পরেও আমাদের কোনো কবি প্রিয় হন, কোনো কবি প্রিয় হন না। বাংলা ভাষাটাই যদি ধরি, বাংলা ভাষায় যতজন কবি প্রথম থেকে আজ অব্দি লিখে আছেন, সবার কবিতাকে আমাদের ভালো লাগে? লাগে না। ঠিক এমনভাবেই সবার কবিতা আমরা নাই বুঝতে পারি। হতে পারে কোনো কবি আপনাকে যেভাবে কমিউনিকেট করলেন, আমায় করলেন না। যেমন আমি যে কথাটা বলবো অনেকের খুব রাগ হবে, বিষ্ণুদেব আমার প্রিয় কবি নন, আমার বিষ্ণুদেব কবিতা ভালো লাগে না। আবার শঙ্খবাবু বিষ্ণুদেব বলতে পাগল ছিলেন। তা আমি বারবার ওকে জিজ্ঞেস করলাম, স্যার কেন আপনার ভালো লাগে আপনি বলুন। উনি ওর মতো করে বলেছেন, আমি সেরকমভাবে আবার পড়ার চেষ্টা করে দেখেছি, আমার ভালো লাগেনি। তো এটাও একটা ব্যাপার। এবং আর একটাও ব্যাপার হয়, প্রাথমিকভাবে পড়ে যদি ভালো না লাগে, যেটা আমি প্রথমে বলছিলাম যে গুড পোয়েট্রি ক্যান কমিউনিকেট বিফোর ইট, প্রাথমিকভাবে পড়ে যদি আমার ভালো না লাগে, তখন আমি না বুঝে উঠতে পারি না, কারণ আমি ছেড়ে দিলাম তো ওটাকে, আমি ঢুকবোই না তো ওটার মধ্যে, তাই না? তো এইরকম ফলে পাঠক কাকে বলা হবে সেটা ওরকম কোনো আসলে হার্ড অ্যান্ড ফাস্ট রুল কোনোটার নেই। গোটা দুনিয়াতেই কোনো কিছুরই আসলে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমরা আমাদের সুবিধে মতো কিছু কিছু নিয়ম বার করি, তত্ত্ব বার করি, এইটুকু। আর সেটা যেহেতু অনেকে অনেক রকম ভাবে, সেইটা আমরা একটু আদান প্রদান করি। ফলে এমন হতে পারে যে ওই ওই হলুদ বইটা, ওটা না আমার লেখা, যাই হোক, যে ওই সুতপার কবিতাটা আপনার কমিউনিকেট করলো না, আপনি ওর পাঠক নন, কিন্তু আর একটা কবিতার পাঠক আপনি, তাতে কোনো সমস্যা তো নেই। আবার একসঙ্গে অনেক কবিকেও ভালোবাসা যায়, যে বাসে সে বাসে, কোনো এই নেই। হ্যাঁ, প্রশ্নটা যেন কি ছিল? পাঠকের কথাটা, হ্যাঁ, হ্যাঁ। কবি যে অনুভূতি থেকে একটা কবিতা লিখেছেন, হ্যাঁ। সেই অনুভূতিতে পৌঁছানোর দায় কি পাঠকের আছে? না না না, একদম নয়। পাঠকের আসলে কোনো দায়ই নেই। পাঠকের ভালো লাগলে সে পড়বে, আর যদি সে পড়ে এবং তার ভালো লাগে, সে তার মতো করে ঠিক কমিউনিকেট করে নেবে কবিতার সাথে। হ্যাঁ, এখানে একটা মজার কথা বলি, সেটা হলো এই যে আমাদের আধুনিক কবিতা এখন গোটা পৃথিবীতে, তার প্রিকারসার কি? আর আগের কবিতা কোনগুলো? রোম্যান্টিক কবিতা। কেন এই ডিভিশনটা আমি করছি? ওই বিভিন্ন এই ছোটখাটো ব্যতিক্রম বাদ দিলে তার আগে অবধি হতো আখ্যানমূলক, যা কিছু বলতে চাইতেন লেখকরা পদ্যের ফর্মে লিখতেন, কারণ পদ্যের ফর্ম তৈরি হয়নি। তারপরে যখন গদ্য হয়ে গেল, তখন ডেফিনেটলি যারা গদ্যে লিখতে চাইছেন তারা গদ্যে যাচ্ছেন, যারা কবিতা লিখতে চাইছেন কবিতায় যাচ্ছেন। এবং সেটা শুরু হচ্ছে রোম্যান্টিক আন্দোলন, সাহিত্য আন্দোলন থেকে, যখন রোম্যান্টিক কবিরা বুঝতে পারছেন, যার মুখপত্র পর্ষদ বলছেন যে ঘটনা নয়, ঘটনার অভিঘাত কবির মনে যা দিচ্ছে সেটা প্রকাশ করা কবির কাজ। কবিতা এইভাবে লেখা হয়। তাহলে তারপর থেকেই কিন্তু আমরা ওই সাবজেক্টিভ কবিতাকে সাবজেক্টিভ বা বিষয় মুখ্য ভাবতে শুরু করেছি। তার আগে ছিল বিষয় মুখ্য, অবজেক্টিভ। কাহিনী বলছেন, কবি তটস্থ, কবি বাইরে আছেন, কাহিনী বলছেন। হ্যাঁ, আরেকবার বলুন আপনার প্রশ্নটা। আমি কবির একই অনুভূতিতে না হ্যাঁ, পৌঁছে পাঠক হ্যাঁ, যদি হ্যাঁ, নতুন হ্যাঁ, নিজস্ব হ্যাঁ, অনুভূতি হ্যাঁ, চলে এসেছি। সেটা হলো যে রোম্যান্টিক কবিতা থেকে প্রথম আমরা একটা শিফট পাচ্ছি। কি সেই শিফটটা? তার আগে অব্দি ঘটনা বলা হচ্ছে, কাহিনী বলা হচ্ছে, যদিও শুধু কাহিনী বলা হচ্ছে না, ওর মধ্যে প্রচুর অ্যাবস্ট্রাকশন আছে।
প্রচুর ইমাজিনেশন আছে, কিন্তু তার থেকেও বেশি অ্যাবস্ট্রাকশন এবং ইমাজিনেশন রোম্যান্টিক কবিতা থেকে শুরু, কেননা সে মূলত অনুভবের কথা বলছে, ঘটনার কথা বলছে না। তার অনুভবটাই তার কবিতার মূল বিষয়, ঘটনার নয়। এবার সেখানে যখন কবি কল্পনাকে বেশি ব্যবহার করছেন, সেখানে আপনারা পড়েছেন কিনা আমি জানি না, বা তোমরা পড়েছো কিনা আমি জানি না, ক্লাসিসিজমের সঙ্গে রোম্যান্টিসিজমের যে পার্থক্য, ভিন্নতা, তার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে রোম্যান্টিক অনির্দেশ্যতা, ওদিকে নির্দিষ্টতা, এদিকে অনির্দেশ্যতা। এর কি করছে, কাহিনীতে নির্দিষ্টভাবে বলে দিচ্ছে এরকম এরকম এরকম, তারপর তার ইমাজিন করছে। আর রোম্যান্টিক কবিরা যেভাবে করছেন তার মধ্যে একটু ফাঁক রেখে দিচ্ছেন কল্পনার। এটা আমি খুব, আমাদের একটা ঘটনা, মানে মজার গল্পই, সেটা বলে বোঝাতে পারবো আরো বেশি। রবীন্দ্রনাথ যখন কবিতা লিখছেন প্রচুর তো সমালোচনা হয়েছিল তার মধ্যে একটা সমালোচনা ললিত বন্দ্যোপাধ্যায় করেছিলেন, ললিত কুমার বন্দ্যোপাধ্যায়, যে রবীন্দ্রনাথ সবসময় কি যেন, কেন যেন, কোথায় যেন এরম ভাবে লেখে, সরল পরিষ্কার বলতে পারেন না। হ্যাঁ, এই কি যেন, কেন যেন, কোথায় যেন, এইটা আসছে আসলে রোম্যান্টিক কবিতা ধারা থেকে। কেন, কি যেন, কোথায় যেন, কেন যেন বলা হচ্ছে, রবীন্দ্রনাথকে ভালোবাসি বলে জাস্টিফাই করছি না। যে মুহূর্তে আমি নির্দিষ্টভাবে বলে দিলাম যে অমুক জায়গায় বা অমুকটায়, পাঠকের কল্পনা সীমাবদ্ধ হয়ে গেল, তাকে ওটাই বুঝতে হবে। যদি আমি বলি কি যেন, তখন পাঠকের অনেক সুযোগ তার কল্পনাকে জাগ্রত করা, কোথায় যেন, কবে যেন, সব ক্ষেত্রে। যেটা খুব চমৎকার উদাহরণ শক্তির একটা কবিতা আছে, মুখখানি, জানো 2 লাইনের কবিতাটা? মুখখানি ঠিক কার মতো, মুখটি যেন তার মতো, মুখখানি ঠিক কার মতো, মুখটি যেন তার মতো। কি বললো সে? কিন্তু আমরা কিন্তু একটা অনুভব পাচ্ছি। যাই হোক, তো সেখানে আসলে রোম্যান্টিক সময় থেকে এবং পরবর্তীকালে রোম্যান্টিসিজমের অনেকগুলো ছোট ছোট কিন্তু আজকেও বাহিত হচ্ছে, কারণ বেসিক কিছু জায়গা ওরা ধরেছিল। তো সেইখানে পাঠক যে কল্পনা করবে, শুধু কবি কল্পনা করে বলে দিলেন নয়, পাঠকও যে নিজের মতো কল্পনা করে নিতে পারবে, অর্থাৎ পাঠক কবির হাত ধরে যেতে পারবে, এই সুযোগটা শুরু হলো রোম্যান্টিক কবিতার সময় থেকে, এবং সেটা এখন আধুনিক কবিতার অবধি চলছে, এমনকি পোস্ট মডার্নিস্ট কবিতাতেও তা চলছে। তাহলে পাঠক কি বলছে, এই কবি কি বলছে, পাঠকের সত্যি, হ্যাঁ, পরীক্ষার উত্তর লেখার সময় খানিকটা দায় আছে, তাছাড়া অন্য কোনো সময় দায় নেই কবি কি বলতে চাইছেন। এবং আর একটা, এগুলো জানা, মনে করিয়ে দিই, রলা বার্থের একটা কথা, author is dead as an institution। কথাটা কি মানে? অর্থাৎ তার আগে অবধি ভাবা হতো, খোঁজা হতো যে কবি বা লেখক কোন অভিজ্ঞতা থেকে কি ভেবে এটা লিখছেন। রলা বার্থ বলছেন কবি বা লেখক কি ভেবে এটা লিখছেন, এটা আমার পাঠক হিসেবে দরকারই নেই, আমি এটার যা ইন্টারপ্রিটেশন পাচ্ছি সেটাই আমার কাছে জরুরি। এবং প্র্যাকটিক্যালি আমরা তাই করি, জেনে বা না জেনে।
এমনকি আমি কবিতাও যাচ্ছি না, আমরা যে প্রত্যেকের সঙ্গে কথা বলি আসলে তো আমরা অনুবাদ করি। একজন একটা কথা বললো আর আমি ধরলাম, সেটা তো ভাষার মাধ্যমে একটা অনুবাদ হলো, তার ভাবনা, তার অনুভবের সঙ্গে আমার। সবটাই আমরা আন্দাজে করি কিন্তু খানিকটা। তো সেই আন্দাজটা আরো বেড়ে যায়। আন্দাজ শব্দটা আসলে কিন্তু আন্দাজ শব্দটা খুব ছোট, খারাপ লাগতে পারে, কিন্তু আন্দাজ একটা দারুণ শব্দ। জানেন কি আন্দাজ শব্দটার মানে? আন্দাজ শব্দটার মানে যেখান থেকে আমরা আন্দাজকে ছোট অর্থে বলি। একটা হিন্দি সিনেমা, পুরনো হিন্দি সিনেমার গান আছে, কি কি না না, সেটা অন্য একটা কি শুনে আন্দাজ আপনি আরে ও তো মজা আছে। একটা গান আছে, आपसे भी खूबसूरत आपकी अंदाज है। এই কথাটার মানে কি? आपसे भी खूबसूरत आपकी अंदाज है। अंदाज মানে ভাবমূর্তি। ভাবমূর্তি মানে কি? যেটা মানে বলতে চাইছে তোমার থেকেও সুন্দর, তোমাকে নিয়ে আমি যখন ভাবি তো যে তুমিটাকে আমি বানাই। আন্দাজ শব্দটার মানে। আর আরো মনে করিয়ে দিচ্ছি, রবীন্দ্রনাথ তার একটি প্রবন্ধে বলছেন যে ম্যাথিউ আর্নল্ডের শুরু করছেন, ম্যাথিউ আর্নল্ডের মতে আমরা প্রত্যেক মানুষ এক একটি দ্বীপ, নির্জন দ্বীপ। এবং সেই প্রবন্ধেরই একটা সময় বলছেন যে, মানে আমি আমার কথায় ভাষায় বলছি, রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারবো না, যে খুব যে আমার কাছের মানুষ, যাকে আমি খুব চিনি বলে মনে করি, তাকেও তো আমি প্রতিটা মুহূর্ত দেখছি না, প্রতিটা মুহূর্ত বুঝছি না। যতটুকু তাকে চিনি, যতটুকু তাকে বুঝি, বাকিটা আমি আমার অনুমান ও কল্পনা দিয়ে পূরণ করে নিই। তো মানুষের সম্পর্কই এই অনুমান ও কল্পনার পূরণ দ্বারা হয়েছে। মানুষের ভাষা যত স্পষ্ট হোক না কেন, সেসব দিয়ে আমরা কোথাও না কোথাও অনুবাদ করছি। মানে বাংলা থেকে ইংরেজি বলছি না, বাংলা থেকে বাংলাই অনুবাদ করছি। এবং সেই কারণেই মিসকমিউনিকেশন হয়, সেটা ভুল বোঝাবুঝি হয়, অনুবাদ শব্দটা ঠিক হয় না বলে। একজন একটা বললো, আরেকজন যে আরেকটা মানেতে নিল, সেটার কারণও এইটাই। তো সেইভাবে যখন কবিতা লিখছেন একজন এবং একজন পড়ছেন, তখন তারা যে একেবারে এক বিন্দুতে মিলবেন এরকম কোনো মাথার দিপি নেই, এবং মিললেন কি মিললেন না তার বোঝারও কোনো উপায় নেই, কোনো প্রমাণই নেই। যদি না কবিকে ধরে সেই পাঠক বোঝান বসে বসে, দেখুন আমি এই বুঝেছি, আর কবি যদি বলেন যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক এইভাবে লিখেছি, তাদেরই একমাত্র সম্ভব। তখন আবার দেখা যাবে কবি হয়তো একটুখানি ভদ্রতা করে বলে দিলেন, সম্ভব সেটা, অসম্ভব। কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ মূল কথাটা হচ্ছে কি, কেন আসে যায় না? খুব সিরিয়াস কথা, কেন আসে যায় না? কারণ যে অভিজ্ঞতা থেকে কবি লিখছেন, সেই অভিজ্ঞতা তো আরো অনেক এই ধরনের অভিজ্ঞতার একটা প্রতীক, তাই না? ফলে যে অভিজ্ঞতা থেকে কবি লিখছেন, সেটা পড়ে যখন আমার মনে হচ্ছে আমার অভিজ্ঞতা একদম এক, তার কারণ হচ্ছে আমরা কবি মানে আমাদের কিছু কিছু অভিজ্ঞতা একই ধরনের হয়, এক ধরনের অনুভব হয়, ক্ষেত্র বিভিন্ন হয়ে যেতে পারে, আলাদা হয়ে যেতে পারে, কিন্তু তার একটা আমব্রেলা আছে, সত্যি কথা বলতে, তাই না? তো সেই কারণে ঠিক যে কারণে কবি এই অনুভবটাকে বললেন, আর আমি যে কারণে ওই অনুভবটাকে আমার মতো করে নিলাম, সত্যি বলতে কি যত বেশি আলাদা আলাদা পাঠক আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন দিতে পাবেন নিজের মধ্যে, একজন কবি ততখানি স্বাচ্ছন্দ্য। কারণ তিনি অতগুলো একে ছুঁয়ে গেলেন। এই
রবীন্দ্রনাথের লাইন এখনো দিনে তাই বলা যায়, কি বলা যায় জানি না, সবাই সকলেই কল্পনা করে নাও। হ্যাঁ সেটা বটে, এটা তো খুব সুন্দর সোজা উদাহরণ। তার জটিল উদাহরণের ক্ষেত্রেও আমি বলছি যে কত রকমের হয় না, মানে অনেক সময় কোনো কবিতা পড়ে সেটা মিলনের মনে হতে পারে কোনো মুহূর্তে আমার, অন্য সময় সেটা আমার বিরহের মনে হতে পারে, এরকম তো হয়। ওই সুযোগটা দেওয়া আছে বলেই কবিতার অ্যাবস্ট্রাকশনটা বেশি। এই আমার শেষ হয়ে গেছে। ম্যাডাম আরে একটা আচ্ছা, কবিতা আপনার কাছে শুনবো। আমরা এই আমরা পাবো না, আপনার হয়তো সবাই পাবো না, কেউ তো হয়তো পেতে পারে। তোমরা যারা মানে বেরিয়ে যেতে চাও, যাদের বাসের টাইম আছে, তোমরা যেতে পারো। হ্যাঁ হ্যাঁ সে সত্যি। আবার ইফতারও আছে, আচ্ছা আচ্ছা, দুটো ব্যাপারই আছে। যারা এই তো আমারও শেষই হয়ে যারা গেছে, যেতে চাও সুতরাং যেতে পারো না, আদারওয়াইজ ইন্টারেকশনটা ম্যাডামকে নিয়ে আসবে। আপনার একটা কবিতা শুনবো আমরা। আপনার একটা কবিতা বলুন। আপনার না 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 সেই জন্য না, আমি মনে করার চেষ্টা করছি যে একটা একটু ফাজিল কবিতা শোনাই 3 লাইন।